সম্পাদক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বিএনপির সমর্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনে আমাদের চিকিৎসকবৃন্দ যারা স্বৈরাচার বিরুদ্ধে হাসিনার মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে যারা দীর্ঘদিন লড়াই করেছে, তারা নির্যাতন ভোগ করেছে, জুলুম নির্যাতন ভোগ করেছে, শুধুমাত্র একটি রাজনৈতিক আদর্শের কারণে যে সমস্ত চিকিৎসকবৃন্দ 15-16 বছর তারা তাদের পদোন্নতি বঞ্চিত হয়েছে, বিএনপির সেই সমস্ত চিকিৎসকবৃন্দ, ডাক্তার রফিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তখন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং আরও এখানে যারা রয়েছেন আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু, সহ প্রধান সম্পাদক আসাদুল করিম শাহীন, এছাড়াও সিনিয়র চিকিৎসকবৃন্দ আমাদের ডাক্তার জাহিদ বেনজির, ডাক্তার আমি আগেই বলেছি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তখন, আর এখানে রয়েছে তারপরে রয়েছে সহ ডাক্তার শরীফ সহ অনেক চিকিৎসকবৃন্দ রয়েছে। তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসকবৃন্দ ডাক্তার রফিকের নেতৃত্বে এবং দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে ডেঙ্গু প্রতিরোধে একটি লিফলেট তৈরি করা হয়েছে, যেটি পাঠ করলে দেশের মানুষ জনগণ কমপক্ষে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে আগেই তারা প্রতিরোধ করতে পারে। এই কারণেই এই লিফলেট বিতরণের কর্মসূচি বিএনপির উদ্যোগে আমরা এখন এখানে করব। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ডেঙ্গু রোগ বর্ষাকালে মানুষকে আক্রান্ত করে, জীবন বিনাশী এই রোগ, শত শত মানুষ আজ বহু বছর ধরে তারা মারা যাচ্ছে। এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি তাদের নিজস্ব গোডাউনে ওষুধ থাকার কথা, সেই ওষুধ সেখানে ছিল না, তার বদলে সেখানে অন্য জিনিস রাখা হয়েছিল। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটেছে আপনার স্বৈরাচারীর আমলে, শেখ হাসিনার আমলে। এইভাবে তারা জনস্বাস্থ্যকে উপেক্ষা করেছে, এইভাবে তারা মানুষের জীবনকে বিপন্ন করেছে, এইভাবে একের পর এক তারা দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার পাবার অধিকার সবকিছুকে কেড়ে নিয়ে যে মাফিয়াতন্ত্র তারা তৈরি করেছিল, এটার উদ্দেশ্যই হচ্ছে যে কেউ যেন কথা না বলতে পারে। এরা জনগণের যান মালের নিরাপত্তার কথা চিন্তা করে। ওরা চিন্তা করেছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায়, দুবাইয়ে পাচার করা যায়, মালয়েশিয়ায় পাচার করা যায়, ইউরোপের অন্যান্য দেশে পাচার করা যায়। এই কারণে আমাদের জ্বালানি নেই, কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে? কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নেই, কিন্তু কেন্দ্র নির্মাণ করার জন্য সামিট গ্রুপকে তারা অনুমতি দিয়েছে। এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন, এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্মাণের পয়সা দিয়েছে। এরা মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়নের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে। আজকে হিসাব করে দেখা গেছে যে ঋণ পাওয়া গেছে 18,35,000 কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল। বন্ধুরা আমার, আমি সেই জন্যই বলতে চাই যে সেই দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে বাজে বাজে আওয়াজ তুলে। শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর এক মাসের বেশি টিকবে না, কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন, টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন, নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর যে তিনি কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান। এই কারণেই তিনি বলছেন, কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে নাকি তিনি বলেছেন যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তাকে হত্যা করল গোপালগঞ্জ। তাদের নেতা জিলানি সহ যাচ্ছিল নিজ বাড়িতে, গোপালগঞ্জ শহরের কাছে হত্যা করে
তাদেরকে হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি, কিছু গ্রেপ্তার করেছে। এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে। শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই, পলাতক অবস্থায় আছে। তার এলাকা গোপালগঞ্জ, তার বাড়ি, সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শোভাযাত্রা, শান্তিপূর্ণ একটি কবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছেন লোকজন নিয়ে, সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হচ্ছে। তিনি বলছেন যে কারা গ্রেপ্তার করছে তাদের লিস্ট করো, ওকিলের লিস্ট করো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডফাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগ যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো, যে এলাকায় আপনার বাড়ি, আপনি যদি সত্যিকারের এই দেশের রাজনীতিবিদ হতেন, নেতা হতেন রাজনৈতিক দলের, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হও। এই হচ্ছে গত স্বৈরাচার বন্ধুরা। এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সেই নিয়ে তাদের কোনো দরকার, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। করোনায় মানুষ মারা যাচ্ছে, তিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করছেন। এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে। বন্ধুরা আমার, তাও যখন শুনি কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের। যখন কোনো উপদেষ্টা বলে যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরে সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। সুতরাং এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয়, তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের দিচ্ছেন যে স্বৈরাচার তাদের পুনর্বাসনের যখন বার্তা তারা দেয়, বলছেন তারা ঘর গোছাতে, আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন থ্যাংক ইউ। এটা তো হতে পারে না। আজকে বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচার যারা গুম খুন এবং আয়না ঘরের সংস্কৃতি চালু করেছিল, যারা গণতন্ত্রকামী মানুষকে সেখানে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর আয়না ঘরে আটকে রেখেছিল, যাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে, যাদের জীবন কেড়ে নিয়েছে, সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে গুলিস্তানে, কাউকে গুলশানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে, সেই সমস্ত ঘাপটি ধরে তাদেরকে রাখা হচ্ছে। এইটাই যদি উদ্দেশ্য হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় ১৫০০-এর অধিক শিশু, কিশোর, শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে দিচ্ছে। এইটা কখনোই হতে পারে না। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে। আমি কালকেও বলেছি, আজকেও বলি, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন, তিনি কাতারের কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো সেটাকে তিনি রিনিউ করতেন না, নবায়ন করতেন না। তিনি খবর নিতেন যে এই লোকগুলো, কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অধিকাংশই বিএনপির সমর্থক, তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন, তাদের নবায়ন করত না, যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে পুনর্বাসন করছে? কাদেরকে? যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে, যাদের আত্মদান এবং রক্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, যাকে শ্রদ্ধা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। কারা এই পররাষ্ট্র সচিব বানাচ্ছে? সেই কাতারের রাষ্ট্রদূত। এইভাবে বিভিন্ন জায়গায় একটা কথা হলো, একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে, নিরপেক্ষ লোকও থাকতে পারে, যে কোনো ভূমিকা রাখে, কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি দেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে। কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি। নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো এখনো নিশ্চিত করা হয়নি, সংস্কার করা হয়নি। তার আগেই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মতো একজন বিতর্কিত এবং শেখ হাসিনার সহযোগীকে যদি বসানো হয়, এইভাবে যদি বিভিন্ন মন্ত্রণালয়ে যদি বসানো হয়, তাহলে এই দেশ এবং এই জনগণ এবং ১,৫০০-এর বেশি শহীদ, সেই শহীদদেরকে অপমাননা করা। বন্ধুরা আবার আমরা ক্ষমতায় নেই, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের চিকিৎসকবৃন্দ দেশের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শক্রমে যে লিফলেট তৈরি করে জনগণকে সচেতন করার যে মহান দায়িত্ব পালন করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত এখানে যারা পথচারী রয়েছে, ভাইদের করে আরো যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আমাদের বক্তব্য রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে নিয়ে আমরা যে লিফলেটটি তৈরি করেছি ডেঙ্গু প্রতিরোধে, সেই লিফলেটটি এখন আমরা বিতরণ করব। এই বিষয় করে আপনারা আমাদেরকে সকলে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাইক জায়গা দেন। ভাই একটু সাংবাদিকদের যেতে দেন। যাবে না যাবে না যাবে না ভাই, এদিকে আসেন, উপরে উঠিয়েন না। এটা পিসাব হ্যাঁ পিসাব এই শান্ত ভাই, এই শান্ত ভাই, রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই, এই মার্কেটে ঢুকাই এইভাবে হলে ছবি নেওয়া যায়। ওই সাইডে মার্কেটে
আপনারা সাইড হন। আস্তে 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 প্রেসক্রিপশন মনে করতে পারে। তারা এই আউল ভাই দু একটা ফুটেজ নিতে দেন না ভাই, যান না সামনে যান না সামনে থেকে সাইড দেন। যাচ্ছি না রাস্তা যাচ্ছি না পিছা বেটা পিছা সবাই দাও পিছাও ভাই সমান্তর পিছান দোকানে